নমস্কার। মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো দেখুন, আজ আপনাদের এই দুদিন আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ পিডিএফ দিয়েছিলাম। সেই পিডিএফে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন ছিল। তো সেই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সকলেই জানেন এবং সেটা বুঝতে পেরেছেন, নিজেরা উপলব্ধি করতে পেরেছেন। আপনারা সকলেই হবু শিক্ষক। তো সেই প্রশ্নের সঠিক উত্তর কি হবে সেগুলো আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরবো এবং তার সঠিক উত্তর দেবো। আবারও বলছি, আপনারা যারা বিভিন্ন জায়গায় পেইড ব্যাচ করেন টাকার বিনিময়ে, তারা আমাদের এই ফ্রি পেইড ব্যাচ করে দেখুন। ফ্রি পেইড ব্যাচ, টাকা নিচ্ছি না, এই জন্য ফ্রি মনে হচ্ছে। তো সেগুলো করে আপনারা অবশ্যই তারপর বিচার বিবেচনা করবেন যে আমরা কি ফ্রি ভালো শিখতে পারছি, প্রশ্নের মানগুলো অ্যান্সারগুলো ঠিকঠাক শিখতে পারছি, নাকি পেইড ব্যাসে বেশি শিখতে পারছি, সেটা আলাদা বিষয়। তো আপনাদের সঙ্গে ফ্রি পেইড ব্যাসের যে প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমরা পিডিএফ আকারে আপনাদের গতদিনের যে প্রশ্নগুলো দিয়েছিলাম, আশা করি সকলেই জানেন এবং সেই প্রশ্নের অ্যান্সার সকলে চেয়েছেন। এবং সেই প্রশ্নের অ্যান্সারগুলো আপনাদের সামনে সুন্দর করে আমি এখন তুলে ধরব। সুন্দর করে এখন আপনাদের সামনে সেই প্রশ্নের অ্যান্সারগুলো তুলে ধরব। আপনারা অবশ্যই ক্লাসটা মন দিয়ে দেখবেন এবং আমি লিখব, সেগুলো হয় স্ক্রিনশট করে নেবেন অথবা খাতায় নোটস করে নেবেন। কারণ উত্তরগুলো আমি এখন আমার থেকে লিখছি, আমি আপনাদের সামনে লিখে দেবো। একদম পেইড ব্যাচে ঠিক যেরকম লিখে দেয়, ঠিক সেরকমভাবে আমি আপনাদের লিখে দেবো। বেশ, তো চলুন শুরু করি। আগে প্রশ্নগুলো পরপর তো আমাদের দেওয়াই আছে, ফেসবুকে দেখেছেন কোন কোন প্রশ্নগুলো আছে, প্রশ্ন আমি লিখে দেবো। হুম, আচ্ছা, আপনারা একটু ভিডিওটাকে একটু শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, একটু গ্রুপে শেয়ার করবেন, এটুকু অনুরোধ থাকবে যে বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। আচ্ছা, তো চলুন আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল শুরু করছি আজকের থেকে। আহ, দেখুন একটু, প্রথম প্রশ্ন ছিল আমাদের, আমি লিখে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, প্রথম কোশ্চেন ছিল যে আপনি কেন শিক্ষক হতে চান। 1 নম্বরে কোশ্চেন ছিল আপনি কেন শিক্ষক হতে চান। আপনি কেন শিক্ষক হতে চান, এই কোশ্চেনটা ফার্স্ট কোশ্চেন ছিল। আমরা যে আপনাদের ইয়েটা দিয়েছিলাম, প্রশ্নপত্র দিয়েছিলাম, সেখানে প্রথম কোন কোশ্চেন ছিল আপনি কেন শিক্ষক হতে চান, এই কোশ্চেনটা ছিল, তাই না? এই কোশ্চেন ছিল তো, আপনি কেন শিক্ষক হতে চান। তাহলে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার আমি আমার মতো করে বলছি, আমি আমার মতো করে লিখছি, আপনারা নিজের মতো করে সাজিয়ে নেবেন। দেখুন, আমি যদি লিখি তাহলে আমি কি লিখব? আমি লিখব শিক্ষকতাকে আমি কেবল একটি পেশা হিসেবেই দেখি না। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে, আপনাদের সঙ্গে যখন এই প্রশ্নটা আসবে যে আপনি কেন শিক্ষক হতে চান, তখন আপনি তো অবশ্যই বলবেন আমার কোনো অনুপ্রেরণা ছিল, আমার বাবা, আমার কাকা, আমার দাদা, আমার ঠাকুরদা, হ্যাঁ, আমার অমুক প্রতিবেশী, বিভিন্ন স্যার, বিভিন্ন কিছু বলতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, সেটা অ্যাড করতে পারেন। কিন্তু আমি যেখান থেকে শুরু করব যে শিক্ষকতাকে আমি একটি পেশা হিসাবে নয়, শিক্ষকতাকে শিক্ষকতাকে আমি একটি পেশা হিসাবে নয়, পেশা হিসাবে নয়
আমি পেশা হিসাবে নয়, বা পেশা হিসাবে না, পেশা হিসাবে দেখি না, পেশা হিসাবে নয় না, এটা কেমন হয়ে যায় শুনতে পারবে, পেশা হিসাবে, পেশা হিসাবে দেখি না। এটি দেখবেন এটি একটি দেশ গড়ার দায়িত্ব, দেশ গড়ার দায়িত্ব, একটি দেশ গড়ার দায়িত্ব। একজন শিক্ষক হিসাবে লিখব, আপনি বলে আপনার মতো সাজিয়ে নেবেন, আমি লিখে দিচ্ছি। একজন শিক্ষক হিসাবে, একজন শিক্ষক হিসাবে আমি, একজন শিক্ষক হিসাবে আমি কেবল আমি কেবল জ্ঞান বিতরণ করি না, বা বিদ্যা বলতে পারেন, জ্ঞান যদি শুনতে খারাপ শোনা যায় বিদ্যা ব্যবহার করতে পারেন। জ্ঞান বিতরণ করি না। দেখুন আমি তো লিখছি, আপনার এটাকে নিজের মতো করে সাজিয়ে নেবেন। জ্ঞান বিতরণ করি না, ভবিষ্যতের চরিত্র গঠন, ভবিষ্যৎ সমাজের, ভবিষ্যৎ ছাত্র সমাজের, আপনার এটাকে শর্ট করে নেবেন, হ্যাঁ, ভবিষ্যৎ আপনার নিজের মতো, এখন কার কোন যে যেরকম তার সেখান ক্ষেত্রে সেভাবে খেয়ে একটু উপলব্ধি দিয়ে মানে সেভাবে নিতে হবে। ভবিষ্যতের ছাত্র সমাজের, ভবিষ্যতের ছাত্র সমাজের দেশ গঠন, সমাজের দেশ গঠন নয়, চরিত্র গঠন হবে, দেশ গঠন না, ছাত্র সমাজের চরিত্র গঠন, চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত করা, অনুপ্রাণিত করা, অনুপ্রাণিত করা, সুনাগরিক এবং সুনাগরিক হিসাবে গড়ে তোলা। আমরা কিন্তু এগুলো নোটস তৈরি করছি, হ্যাঁ, আমরা এগুলো সুন্দর করে আমরা নোটস তৈরি করছি, সেগুলো আমরা বললাম না বই তৈরি করছি, সেগুলো আমরা রেডি হলে জানাবো। সুনাগরিক হিসাবে গড়ে তোলা, সুনাগরিক হিসাবে কি বললাম, গড়ে তুলতে সাহায্য করি, সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করি। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে আপনাকে যখন প্রশ্নটা করা হবে যে আপনি কেন শিক্ষক হতে চান, এখানে আবারও বলছি আপনি এখানে অ্যাড করতে পারেন যে আমি আমার অমুক মাস্টার ছিল, আমার অমুক দাদা ছিল, তার কাছ থেকে অনুপ্রেরণা, বিভিন্ন কিছু রয়েছে। তার সঙ্গে বলেন শিক্ষকতা আমি কেবল একটি পেশা হিসাবে দেখি না, শিক্ষকতা কেবল আমি একটি পেশা হিসাবে দেখি না, এটি দেশ গড়ার দায়িত্ব। একজন শিক্ষক হিসাবে আমি কেবল বিদ্যা বিতরণ করি না, যদি জ্ঞান শুনতে খারাপ শোনা যায় তাহলে বলবেন আমি কেবল বিদ্যা বিতরণ করি না, ভবিষ্যতের ছাত্র সমাজের বা নাগরিকের চরিত্র গঠন, মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত করা এবং সুনাগরিক গড়ে তুলতে সাহায্য করি। নতুন প্রজন্মের মধ্যে কৌতূহল জাগানো, তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করা। তাহলে কি বলবো আমরা এর সঙ্গে আমরা আরো অ্যাড করতে পারি যে নতুন প্রজন্মের মধ্যে কৌতূহল জাগানো এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশে সহায়তা করা, বেশ সহায়তা করা। এই পেশায় মাধ্যমে সমাজকে সরাসরি প্রভাবিত করার সুযোগ রয়েছে, যা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। এই পেশায় সবচেয়ে বেশি
সমাজকে প্রভাবিত করার সুযোগ রয়েছে যা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। বোঝা গেল? তাহলে আমি আবার আরেকবার বলছি, আপনারা একটু লিখে নেবেন। শিক্ষকতা আমি কেবল একটি পেশা হিসাবে দেখি না, এটি একটি দেশ গড়ার দায়িত্ব। একজন শিক্ষক হিসাবে আমি কেবল বিদ্যা বিতরণ করি না, সমাজের নাগরিক সমাজের ভবিষ্যৎ ছাত্র সমাজের চরিত্র গঠন, মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত করা এবং সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করি। নতুন প্রজন্মের মধ্যে কৌতূহল জাগানো, তাদের সুপ্ত প্রতিভার বিকাশে সহায়তা করা, তাদের সাফল্যের অংশীদার হওয়া আমার কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। তাই এই পেশার মাধ্যমে সমাজকে প্রভাবিত করার সুযোগ রয়েছে যা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। এভাবে বলতে পারেন। বোঝা গেল কি বললাম? তাহলে আপনি কেন শিক্ষক হতে চান, এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। লাস্ট আর একবার বলছি, শিক্ষকতা আমি কেবল একটি পেশা হিসাবে দেখি না, এটি একটি দেশ গড়ার দায়িত্ব। একজন শিক্ষক হিসাবে আমি কেবল বিদ্যা বিতরণ করি না, ভবিষ্যতের ছাত্র সমাজের চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ অনুপ্রাণিত করা এবং সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করি। নতুন প্রজন্মের মধ্যে কৌতূহল জাগানো এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করতে পেরে তাদের সাফল্যের অংশীদার হওয়া আমার কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়, গর্বের নয়, গৌরবের বিষয়। এই পেশায় মাধ্যমে সমাজকে সরাসরি প্রভাবিত করার সুযোগ রয়েছে যা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। তো এটা আমি কিন্তু আমার মতো করে বললাম সুন্দর করে। এবার আপনারা আপনার মতো করে সুন্দর করে সাজিয়ে নেবেন। বোঝা গেল বিষয়টা? তাহলে এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। আর লিখলাম না। আচ্ছা, এবারে আমরা যদি 2 নম্বর কোশ্চেন বলি, 2 নম্বর কোশ্চেন কি ছিল ভালো করে দেখেন। আপনারা কিন্তু কোশ্চেনটা দেখবেন। হ্যাঁ, আমি কিন্তু কোশ্চেনটা দেখেছি, আমি কোশ্চেন দেখেই বলছি। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন ছিল যে আমার বই সম্পর্কে কিছু বলতে পারবেন কি? আমার বই সম্পর্কে কিছু বলতে পারবেন কি? তাই না? প্রশ্ন ছিল আমার বই সম্পর্কে কিছু বলতে পারবেন কি, এই প্রশ্নটা ছিল। তো দেখুন, আপনাকে তো এই যে আপনি কেন শিক্ষক হতে চান আমি তো অনেক বড় করে বললাম, এত বড় করে তো বলার সুযোগ পাবেন না, সেটাকে আপনাকে সাজিয়ে ছোট করে নিতে হবে। কিন্তু আমি তো ওরকম এক কথায় বলতে পারি না, আমাকে যখন ডিটেলসটাই বলতে হবে সুন্দর করে। এবার আপনি যেটুকু দেখুন, পুরোটা তো মনে থাকবে না, যেটুকু মনে থাকবে মেনটুকু সেটুকু বললেই হবে। এবার আমার বই সম্পর্কে কিছু বলতে পারবেন কি, এই প্রশ্নটা ছিল। তাহলে এর সঠিক উত্তর আমরা কি বলতে পারি? যে আমার বই হলো পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত 1ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য একটি পাঠ্যপুস্তক। এক কথায় তাহলে যদি বলে আমার বই কি, আমার বই হলো আমায় হয়ে গেল, কি বলবেন? আমার বই হলো কি? আমার বই হলো পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ সরকারের আমার বই হলো পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক কি বললাম, শিক্ষা পর্ষদ, শিক্ষা পর্ষদ এবং আপনার পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত
প্রকাশিত প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত কি শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট পাঠ্যপুস্তক, দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট পাঠ্যপুস্তক। আচ্ছা, এবার দেখুন তাহলে প্রশ্নটা কি করেছিল। প্রশ্নটা ছিল যে আমার বই সম্পর্কে কিছু বলতে পারবেন কি। তাহলে আপনি তখন বলতে পারবেন যে আমার বই হলো পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদ যেটা বলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কর্তৃক প্রকাশিত প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট পাঠ্যপুস্তক। এটা আমার বই। বোঝা গেল? যদি প্রশ্ন করে আপনাকে এই বইয়ের বিশেষত্ব কি আছে, এই বইটার, এই যে আমার বইটার বিশেষত্ব কি আছে, না, তাহলে এই বইটা কি, এই বইটা কিন্তু বিনামূল্যে শিক্ষার্থীদের সরবরাহ করা হয়। এই বইটির মূল উদ্দেশ্য হলো জাতীয় শিক্ষানীতি মেনে শিক্ষার্থীদের আগ্রহ বজায় রেখে তাদের জ্ঞানার্জন প্রক্রিয়া সুগম করা এবং পাঠ্যসূচিকে কেবল তৃতীয় জ্ঞান নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, সংস্কৃতি প্রভৃতি করা। তো এটাই মেন কোশ্চেন, এটা যে আমার বই সম্পর্কে কিছু বলতে পারবেন কি। তখন বললেন বা আমার বইটা কারা পাবলিশ করে, কেন পাবলিশ করে, সে বিষয়টা। আচ্ছা, এবারে দেখুন পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটা কি? 3 নম্বর কোশ্চেন, বর্তমানে অনলাইনে পড়াশোনার ব্যবস্থা শিশুদের কতটা সুফল আর কতটা কুফল বয়ে আনছে আপনি কি মনে করেন? 3 নম্বর কোশ্চেন ছিল যে বর্তমানে কোথায়? বর্তমানে অনলাইনে পড়াশোনার ব্যবস্থা শিশুদের কতটা সুফল ও কতটা কুফল বয়ে এনেছে। তাহলে এটা আমাদের 3 নম্বর কোশ্চেন, যে বর্তমানে অনলাইনে পড়াশোনার ব্যবস্থা শিশুদের কতটা সুফল এবং কতটা কুফল এনেছে। তাহলে আমরা যদি সুফল বলি, আপনাকে তো বেশি বলার সুযোগ দেবে না, দুটো বলি। সুফল অনলাইন ব্যবস্থার কি বলা যেতে পারে? আর হলো অনলাইনের কুফল। আচ্ছা, সুফল যদি বলি তাহলে আমরা বলতে পারি যে দুর্গম এলাকা বিশেষ পরিস্থিতিতে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব। দুর্গম এলাকায় বিশেষ পরিস্থিতিতে, যেমন দুর্যোগ, বিভিন্ন কিছু, আমরা বলতে পারি 1 নম্বর, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারি। যেমন দেখুন আপনাদের উত্তরবঙ্গে যে বন্যা হয়েছে, বিভিন্ন কিছু, তেমন ক্লাস তো বন্ধ, তাই না? সবকিছু বন্ধ, ঝড় বৃষ্টি তুফান সব জলে ডুবে আছে। তো এখানে যদি আমাদের ক্লাস নেওয়া, তাহলে শিক্ষক মহাশয় বাড়ি থেকে ক্লাস নিতে পারবে। তাহলে বলতে পারি যে দুর্গম এলাকা বা বিশেষ পরিস্থিতিতে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব। দুর্গম এলাকা বা বিশেষ বন্যা বলতে পারেন, বা ভূমিকম্প, বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্গম এলাকা বিশেষ কারণে, হ্যাঁ, বা বিশেষ পরিস্থিতিতে আমরা বলতে পারি বন্যা
বিশেষ পরিস্থিতি মানে আপনার হয়তো বন্যা অথবা বিশেষ কোনো কারণ ঘটেছে, কোনো দুর্ঘটনা ঘটেছে, তাই না? বিশেষ পরিস্থিতিতে পড়াশোনা পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব। তাহলে গেল, দুর্গম এলাকায় বা বিশেষ পরিস্থিতিতে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব, এটা একটা সুফল হতে পারে, তাই না? এই যে দেখুন আপনাদের এই যে উত্তরবঙ্গে এখন কি অবস্থা, বন্যায় ডুবে আছে। তাহলে এখন যে সমস্ত শিক্ষার্থীরা যারা নির্দিষ্ট নিরাপদে আছে, তাদের কাছে যদি মোবাইল থাকে, অনলাইন ব্যবস্থা থাকে, তাহলে তারা কিন্তু ঘরে বসেই অনলাইনেই ক্লাস করতে পারবে। আপনারা যেমন অনলাইনে ইউটিউবে বিভিন্ন ক্লাস করছেন দূর দূর প্রান্ত থেকে, তাহলে এই সুবিধাটা রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। তাই বর্তমানে অনলাইনে পড়ার বাচ্চাদের এই সুবিধাটা রয়েছে। আর দ্বিতীয় আর একটা সুবিধা কি, 2 নম্বর সুবিধা বলি, যে আকর্ষণীয় পাঠ হতে পারে, তাই না? পড়াশোনাটা আকর্ষণীয় হতে পারে, আকর্ষণীয় মনোরম হতে পারে, তাই না? আকর্ষণীয় পাঠ হতে পারে। কেন আকর্ষণীয় হবে? আকর্ষণীয় বলে এভাবে বলবেন যে পড়াশোনাটা আরো আকর্ষণীয় হতে পারে, যে ভিডিও, অ্যানিমেশন, কারণ আমরা কোনো কিছু দেখে সেটা যদি শুনি তাহলে সেটা বেশি মনে থাকে। তাহলে আমরা যদি ভিডিওতে দেখছি এবং শুনছি, তাহলে আমাদের সেটা কি ভিজুয়ালাইজেশন হচ্ছে, সেটা মনে রাখতে পারি। তাই সেটা একটা বিষয়, এরকম বলতে পারেন। বা এটাও বলতে পারেন শিক্ষার্থীদের নিজের সুবিধা মতো সময় শিখতে পারে, যখন মন চায় তখন শিখতে পারে, রেকর্ডিং ক্লাস বারবার দেখতে পারে, তাহলে এগুলো সুফল রয়েছে। এবার যদি বলে যে কুফলগুলো কি, কুফল আমরা 1 নম্বরেই বলতে পারি, যেহেতু বাচ্চাদের বলতে পারি যে দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকায়, দীর্ঘ সময় স্ক্রিনের উপর তাকিয়ে থাকায় চোখ এবং মানসিক স্বাস্থ্যের প্রভাব পড়তে পারে। তাকিয়ে থাকায় চোখ এবং মানসিক প্রভাব পড়তে পারে, তাই না? হয়ে গেল। আচ্ছা, আর একটা কুফল বলি, শিক্ষকদের তদারকির অভাবের জন্য পড়াশোনার প্রতি মনোযোগ বিঘ্নিত হতে পারে, এটা বলতে পারেন। বা এটা বলা যেতে পারে দেখুন, এটা বলা যেতে পারে সরাসরি মেলামেশা খেলার মাধ্যমে শেখা বন্ধ হওয়ায় সামাজিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে, তাই না? সরাসরি মেলামেশা, খেলাধুলা এগুলো বন্ধ থাকবে, তাহলে সামাজিক বিকাশে বাধা হতে পারে। বাচ্চাদের সরাসরি মেলামেশা, তারপর আপনাদের খেলা এগুলো বন্ধ থাকলে সামাজিক, কি বললাম, এগুলো বন্ধ থাকলে কি হতে পারে? আমাদের সামাজিক বিকাশে বাধা আসতে পারে, তাই না? বেশ, তাহলে বোঝা গেল। তাহলে আমরা দুটো করে বলে দিলাম, আরো অনেক আছে, এই দুটোই দিলাম আপাতত। আচ্ছা, এবারে 3 নম্বর কোশ্চেন দেখবো। 3 নম্বর তো হয়ে গেল, 4 নম্বর কোশ্চেন দেখবো। 4 নম্বর কোশ্চেন দেখুন কি ছিল, যে অন্য পেশার সঙ্গে শিক্ষকতা পেশার পার্থক্য কোথায়? অন্য কোনো চাকরি, মানে অন্য চাকরির সঙ্গে, 4 নম্বর কোশ্চেন ছিল, অন্য চাকরি বলতে অন্য পেশা সঙ্গে
শিক্ষকতা পেশার তফাৎ কোথায়? তফাৎ কোথায়? তাহলে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে অন্য পেশা আর শিক্ষকতার পেশার মধ্যে পার্থক্য কোথায়? তাহলে কি বলতে পারেন? শিক্ষকতা পেশা, আমি যদি বলি শিক্ষকতার পেশা, শিক্ষকতার পেশা, একটা হচ্ছিল অন্য পেশা, অন্য পেশা বা অন্য অন্য কোনো চাকরি। তাহলে পার্থক্য কোথায়? না, কি হলো? অন্য পেশা। আচ্ছা, পার্থক্য কোথায়? তাহলে 1 নম্বরে হলো মানুষ তৈরি করে, মানুষ বা মানুষ গড়ার কারিগর বলতে পারেন, মানুষ তৈরি করা বা মানুষ গড়ার কারিগর, মানুষ তৈরি করা, মানুষ তৈরি করে বা মানুষ তৈরি করা। হ্যাঁ, মানুষ তৈরি করে না, মানুষ তৈরি করা বলবেন, মানুষ তৈরি করা বা মানুষ গড়ার কারিগর। মানবিকতার বিকাশ, মানবিকতার মানবিকতার বিকাশ। আর আর কি হতে পারে? সমাজের প্রতি অবদান, তাই না? শিক্ষার্থীদের সাফল্য, শিক্ষার্থীদের সাফল্য, শিক্ষার্থীদের প্রতি সাফল্য, সমাজের প্রতি অবদান। আর যদি বলি অন্য পেশা, অন্য পেশায় কি? অন্য পেশায় আমি বলবো মুনাফা অর্জন, নির্দিষ্ট লক্ষ্য পূরণ। অন্যদিকে 2 নম্বরে মুনাফা অর্জন, মুনাফা, মুনাফা অর্জন বা অর্থ অর্জন, মুনাফা অর্জন। তারপরে আপনার বলতে পারি বেতন, বেতন, বোনাস, পদোন্নতি, বেতন, বোনাস, পদোন্নতি, তাই না? বলতে পারি পদোন্নতি, বেতন, বোনাস, পদোন্নতি হতে পারে, প্রত্যক্ষ বস্তুগত হতে পারে। তো এইগুলো আপনার আমরা বলা যেতে পারে। আচ্ছা, যদি কোনো কোশ্চেন আপনাদের মনে হয় যে এটা আর হয়তো এরকম বললে ভালো হতো, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে দাদা এই কোশ্চেনের অ্যান্সারটা এরকম বললে হয়তো আরো ভালো হয়। অবশ্যই হতেই পারে, আপনাদের আলাদা একটা মত থাকতেই পারে, আলাদাভাবে আপনাদের উত্তর আসতেই পারে, হয়তো এটার থেকে অনেক সুন্দর হতে পারে। আপনাদের একজায়গায় এটা বলতে দেন, আপনারা নিজের মতো করে সাজিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে পরবর্তী 5 নম্বর কোশ্চেন ছিল কি কি? সিসিই। সিসিই এর কথার পুরো অর্থ কি? মানে অর্থ কি, পুরো অর্থ, অর্থ কি? আচ্ছা, সিসিই আমরা জানি সিসি হলো কন্টিনিউয়াস, সিতে হলো কন্টিনিউয়াস, সিওএন কন, টিআই কন্টিনিউ, এন ইউ ও ইউএস, কন্টিনিউয়াস, সিওএন কন, টিআই এন ইউ ও ইউএস, কন্টিনিউয়াস অ্যান্ড, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ, সিওএম কমপ্রেন, পিআর, পিআরইএন, কমপ্রেন, হ্যাঁ, কম্পিআরই, এইচ, এইচইএন, কম্প্রিহেন, হলো সিভ, এসআইভি, এসআইভি, কম্প্রিহেন্সিভ। তাহলে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভুলুয়েশন, ই ভি এ, এভু, ই ভি এ, এল ইউ এ, টি আই ও এন, এভুলুয়েশন, ই ভি এ, এল ইউ এ, টি আই ও এন, এভুলুয়েশন। তাহলে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভুলুয়েশন। তাহলে এর বাংলা কি? এই যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভুলুয়েশন বাংলা হলো ধারাবাহিক, কি বললাম দেখুন, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ হলো ধারাবাহিক, ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়ন, এবং সামগ্রিক মূল্যায়ন। তাহলে কি বললাম আপনাদের? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন এর কথা হলো ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়ন, ঠিক আছে? আচ্ছা, আমি এবার যদি বলি
যে এটা কি, এই যে সিসি কি বললাম সে তো বাংলায় বলেই দিলাম যে ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়ন। তারপরে যদি আপনাদের ক্লিয়ার না হয় তাহলে এর উদ্দেশ্য কি, এর উদ্দেশ্য হলো কেবল শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে নয়, এই যে আপনাদের সিসি এর মূল্য ইয়ে হলো মানে উদ্দেশ্য সেটা শুধু পরীক্ষার মাধ্যমে নয়, সারা বছর ধরে নিয়মিতভাবে শিক্ষার্থীদের বৃদ্ধি এবং বিকাশকে মূল্যায়ন করা। তাহলে কম্প্রিহেন্সিভ, এই যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ, ধারাবাহিক, ধারাবাহিক মানে কি সারা বছর ধরে, হ্যাঁ সামগ্রিক মূল্যায়ন। তাহলে বলছে এর উদ্দেশ্য হলো কেবল শিক্ষার্থীদের মাধ্যমে নয়, শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে নয়, সারা বছর ধরে নিয়মিতভাবে শিক্ষার্থীদের বিকাশ এবং বৃদ্ধি ও বিকাশকে মূল্যায়ন করা। বোঝা গেল? আচ্ছা, তো এতে শুধুমাত্র যে আপনার শিক্ষাগত দিক নয়, এতে আপনার শিক্ষাগত দিক যেমন খেলাধুলা, শিল্পকলা, আচরণ, মূল্যবোধ ইত্যাদি কিন্তু এর অন্তর্ভুক্ত। এই যে আপনাদের কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, এর মধ্যে কি কি পড়ছে? আপনাদের শিক্ষাগত দিক পড়ছে, আপনাদের আচরণগত দিক পড়ছে, সরি যেটা বলছে শিক্ষাগত দিক দিক যেটা পড়ছে, সেই বিষয়গুলো তো আমাদের খেলাধুলা রয়েছে, শিল্পকলা রয়েছে, আচরণ রয়েছে, মূল্যবোধ রয়েছে, এই কোশ্চেনটা রয়েছে। আচ্ছা, আজকে আমি লাস্ট কোশ্চেন বলে বেরিয়ে যাবো আপনাদের সঙ্গে। লাস্ট কোশ্চেন দেখুন, আজকে লাস্ট কোশ্চেনটা কি, যে কখন একজন শিক্ষককে তুমি সার্থক বলবে বা আদর্শ বলবে, সার্থক বলবে, এটা বলা যেতে পারে। আজকের লাস্ট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, কখন একজন শিক্ষককে আপনি কখন একজন শিক্ষককে কখন একজন শিক্ষককে আপনি আপনি সার্থক বলবেন, সার্থক বলবেন। আচ্ছা, কখন একজন শিক্ষককে সার্থক বলবেন বা কখন একজন শিক্ষককে আদর্শ শিক্ষক বলবেন, সে একই ধরনের কোশ্চেন। তাহলে তাহলে এর সঠিক উত্তর কি হওয়া উচিত বলে মনে করি আমরা? যে তখন আমি কি বলবো, যে আমি একজন শিক্ষককে তখনই সার্থক বলবো, কখন বলবো দেখুন সার্থকটা কখন আসছে, যে শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত একজন শিক্ষক, কখন একজন শিক্ষককে তুমি সার্থক বলবে বা আপনি সার্থক বলবেন, হুম তার ছাত্ররা কেবল ভালো ফল করে, বরং জীবনে সুস্থ, সৎ এবং দায়িত্বশীল মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়। সেটা বলতে পারি যে আমরা একজন শিক্ষককে কখন সার্থক বলবো, কখন আমরা একজন শিক্ষককে সার্থক বলতে পারি, তখনই বলবো যখন দেখব তার ছাত্ররা কেবল শুধু ভালো ফল করেননি পরীক্ষায়, বরং জীবনে সুস্থ, সৎ এবং দায়িত্বশীল এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তখনই কিন্তু আমরা সেই শিক্ষককে সার্থক বলবো। কারণ সার্থকতা কি, সেই ছাত্রের সাফল্যই তো সেই শিক্ষকের সার্থকতা। তাই আমরা বলতে পারি যে তার ছাত্ররা কেবল বা আমার ছাত্ররা কেবল ভালো ফল করলেই নয়, বরং জীবনের সুস্থ, সৎ, দায়িত্বশীল এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হয়। 1, 2 নম্বর আমরা বলতে পারি যে তিনি এমনভাবে শেখাতে পারেন যাতে শিক্ষার্থীদের কেবল মুখস্থ না করে বিষয়টি স্বতঃস্ফূর্তভাবে আগ্রহ অনুভব হয়। তখন বলতে পারি, তাই না, মানে কৌতূহল জাগানো, শেখাতে পারেন শিক্ষার্থী কেবল মুখস্থ করে নয়, বিষয়টি জানার জন্য স্বতঃস্ফূর্ত আগ্রহ অনুভব করা। তারপর শিক্ষাদান কেবল সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করে তোলা। আবার আমরা এটাও বলতে পারি শিক্ষার্থীদের কাছে জ্ঞান এবং আচরণ দিয়ে তাদের আদর্শ উদাহরণ হতে পারেন। তাহলে এই যে আমরা 4-5টা আপনাদের পয়েন্ট বললাম, এর মধ্যে থেকে যে কোনো 2টো পয়েন্ট বললেই কিন্তু হবে, যে কোনো 2-3টে পয়েন্ট বললে হবে। বোঝা গেল? তাহলে আমি আরেকবার বলছি যে আপনাকে যখন বলা হচ্ছে কখন একজন শিক্ষককে তুমি সার্থক বলবে, তখন তুমি বলবে যে তার ছাত্র বা আমার ছাত্র কেবল ভালো ফল করলেই নয়, তাহলে আমার ছাত্র বা তার ছাত্র কেবল ভালো ফল করলেই নয় বা ভালো রেজাল্ট করলেই নয়, ভালো ফল করলেই নয়, ভালো ফল করলেই না, নয় দিয়ে দরকার নেই, ভালো ফল করলেই না, ভালো ফল
করে না, বরং জীবনে সুস্থ, সৎ, দায়িত্বশীল মানবিক মূল্যবোধ, পেন এত লেখা খারাপ হয়ে যাচ্ছে, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা, সম্পন্ন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে কি মানুষ হিসাবে আপনার প্রতিষ্ঠিত হয়, তাহলে লেখা খারাপ হয়ে যাচ্ছে বোর্ডের জন্য। খারাপ হয়ে যাচ্ছে। আর একটা বলতে পারেন যে শিক্ষাদান কেবল সিলেবাস এর মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের পরিবর্তনশীল পরিবেশের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করা। আর একটা বলতে পারি যে শিক্ষার্থীদের কাছে জ্ঞান এবং আচরণ দিয়ে তাদের আদর্শ আচরণ হতে, মানে আদর্শ উদাহরণ হতে পারে। এটা একটা গেল। তো এই কোশ্চেনগুলো গেল। আচ্ছা, আর কি কোশ্চেন আলোচনা করব? 10টা বেজে গেছে, আর 10টা প্রায় 10:30 বাজতে চললো। আচ্ছা, আমাদের 6 নম্বর প্রশ্ন পর্যন্ত হলো, ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন পর্যন্ত করলাম। আচ্ছা, পরবর্তী 8 নম্বর কোশ্চেনটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। 8 নম্বর কোশ্চেনটা আমি এখানে দিয়ে আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি যে স্কুলে বিভিন্ন দিবস পালনের গুরুত্ব কি, বা বিদ্যালয়ে স্কুলে বিভিন্ন দিবস পালনের গুরুত্ব কি, এই কোশ্চেনটা আপনাদের জন্য থাকলো। স্কুলে বিভিন্ন দিবস পালনের গুরুত্ব কি, এই কোশ্চেনের উত্তরটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই জানাবেন। এবং পরবর্তী যে কোশ্চেনগুলো রয়েছে, জাতীয় সঙ্গীত কার লেখা, এটা জানেন। তারপরে আপনাদের কৃত্রিম শৃঙ্খলা বলতে কি বোঝেন। তারপরে পরবর্তী আপনাদের বলি কি কোশ্চেন রয়েছে, একটু বলি আপনাদের। আমাদের কি প্রশ্ন থেকে গেল সেখানে বলছি, আমাদের কি প্রশ্ন থাকলো, কি কোশ্চেন থেকে গেল সেটা একটু আপনাদের বলে দিই। কি কোশ্চেন আমাদের থেকে গেল, আমরা আগামী দিন এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো। আমরা 6 নম্বর কোশ্চেন পর্যন্ত গিয়েছি, 6 নম্বর পর্যন্ত আলোচনা করতে পেরেছি এখনো পর্যন্ত। কি কোশ্চেন বলছি, আমরা আজ আলোচনা করলাম যে আপনি কেন শিক্ষক হতে চান, আমার বই সম্পর্কে কিছু বলতে পারবেন কি। তারপর বর্তমান অনলাইনে পড়াশোনার ব্যবস্থা শিশুদের জন্য কতটা সুফল এবং কতটা কুফল বই আনছে আপনি মনে করছেন। আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরিতে আবেদন করলেন না কেন, সেটা আমরা করিনি। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি কেন আবেদন করলেন না, আবেদন করলেন কেন, আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কেন আপনি এই চাকরিতে আবেদন করলেন। এই কোশ্চেনটা খুব বরাবরই ধরে যাদের উচ্চ ডিগ্রি আছে। তো এরপর আরো অনেক কোশ্চেন রয়েছে যে অন্য পেশার সাথে শিক্ষকতা পেশার তফাৎ কোথায়, এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন, কি প্রতিটি বইয়ে ভারতের সংবিধানের যে প্রস্তাবনা দেওয়া থাকে সেই প্রস্তাবনা দেওয়ার কারণ কি, কখন একজন শিক্ষককে তুমি সার্থক বলবে বা কখন আপনি একজন শিক্ষককে সার্থক বলবেন, বিভিন্ন স্কুলে বিভিন্ন দিবস পালনের গুরুত্ব কি, এডুকেশন পলিসি, এডুকেশন বলতে কি আপনি কি বোঝেন, কারিগরি বুনিয়াদী শিক্ষার মধ্যে পার্থক্য। এরকম আরও তো হাজারো কোশ্চেন রয়েছে। তো সব কোশ্চেনগুলো আমরা পরপর করে কিন্তু করবো, ঠিক আছে, পরপর করে আলোচনা করবো। তো আজকের মতো এই 6 নম্বর 7 নম্বর পর্যন্ত থাকলো, 8 নম্বর কাজটা আপনাদের দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবেন যে এর কি উত্তর হওয়া উচিত বা কি উত্তর আপনাদের মনে হচ্ছে। আর আমরা বলছি যে আবারও বলছি, আমরা পিডিএফ, প্রত্যেকটা জেলাভিত্তিক পিডিএফ, রাজ্যভিত্তিক পিডিএফ, এবং যে প্রশ্নগুলো বিগত বছরে ধরা হয় সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন কোশ্চেন ধরা হয়, যেগুলো ধরা হয়েছে সেইটা কিন্তু আমরা নিজে হাতে আমরা নোটস করছি। সেই নোটসগুলো আমরা রেডি হলে পরেই অবশ্যই একটা ভিডিও করে সবাইকে জানিয়ে দেবো এবং সবার কাছে প্রোভাইড করার চেষ্টা করবো, ঠিক আছে। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন। এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই ফলো করে রাখবেন। আর অনুরোধ থাকবে যে অবশ্যই শেয়ার করার জন্য। আবারও বলছি, যারা এই যে আমরা যে পিডিএফটা আপনাদের সঙ্গে দেব, দেখুন আবারও বলছি, আমরা যে পিডিএফটা রেডি করছি এটা কিন্তু খুব খাটাখাটনি করে রেডি করছি। এখানে আপনাদের প্রতিটি জেলা, সবগুলি জেলা না, প্রায় প্রতিটি জেলায় আমরা কমপ্লিট করেছি। প্রায় প্রতিটি জেলা, 2টা জেলা এখন বাকি আছে হয়তো। প্রতিটি জেলা, তারপরে রাজ্য সম্পর্কে বলতে যেগুলো আপনাদের পরীক্ষায় আসে, ইন্টারভিউ ধরে, তারপরে আপনাদের
প্যাডাগোজিক্যাল কোশ্চেনগুলো, তারপর আপনাদের সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলো রয়েছে, তারপর আপনাদের ট্রেড রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে, ট্যাকটিক কোয়ালিটির যে কোশ্চেনগুলো রয়েছে, সিচুয়েশন বেস যে কোশ্চেনগুলো রয়েছে, তারপরে ইন্টারভিউ হলে কীভাবে ঢুকবেন, কীভাবে প্রবেশ করবেন, হ্যাঁ, আপনাদের এসসি এসটি থেকে কী যে ধরনের প্রশ্ন হয়, হ্যাঁ, একজন সাধারণ ক্যান্ডিডেট যে ধরনের প্রশ্ন হয়, যাদের সাবজেক্ট তাদের এই ধরনের আমরা কিন্তু রেডি করছি, তো সেগুলো আপনারা পাবেন। ঠিক আছে, সেগুলো আমরা রেডি করছি। আর আমরা তো রেগুলার ক্লাস করাচ্ছি, সেগুলো দেখবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন। হ্যাঁ, যারা শেয়ার করবেন তারাই কিন্তু পিডিএফ এর দাবিদার, আর বাকিরা কিন্তু ফ্রি পিডিএফ এর দাবিদার নয়। তো চলুন, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, ভিডিওটা এখানে শেষ করছি।